হ্যালো ক্লাস। লাস্ট ক্লাসে আমরা অলরেডি দেখেছি যে ইকোনমিক ডিপ্রাইভেশনের সাথে কিভাবে পভার্টি লিঙ্কড এন্ড পভার্টি নানা রকম টাইপস গুলো আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করেছি। তো আজকে আমাদের টপিক হলো মেজারমেন্টস অফ পভার্টি। তো পভার্টি মেজারমেন্টস বলার আগে আমি একটু ইউনাইটেড নেশনে যে পভার্টির ডেফিনিশনটা রয়েছে সেটা একটু দিয়ে দিয়েছি। এখানটাও দিতে পারো বা আগের দিন যে পভার্টি ডেফিনিশন গুলো নিয়ে ডিসকাস করেছি সেগুলোও দিতে পারো, এটা কোনো নট নেসেসারি যে এটাই দিতে হবে, বাট যেহেতু এটা ইউনাইটেড নেশনে তাই এটা একটু দিয়ে রেখেছি, এটা একটু দেখে রাখ। আচ্ছা, কি বলছে এখানে? পভার্টি ইজ আ ডিনায়াল অফ চয়েসেস এন্ড অপরচুনিটিস, আ ভায়োলেশন অফ হিউম্যান ডিগনিটি। আগের দিন এগুলো আমি বলেছি যে মানে কারুর যদি চয়েসও হয় পভার্টি সেটা তাকে করতে দেয় না, কারণ তার কাছে টাকা নেই। তাই তার যদি মনের ইচ্ছাও হয় বা কোনো অপরচুনিটি তার কাছে আসে, হয়তো খুব একটা ভালো ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ হলো, কিন্তু তার কাছে তো টাকা নেই যে সে ট্রাভেল করে অত দূর যাবে বা কিছু হবে। এই জন্য দেখবে অনেক সময় আজকাল খবরে আসে বলে অনেক সময় অনেক হেল্প পায়, কিন্তু আজ থেকে 10 বছর আগে যখন মিডিয়া এত অ্যাক্টিভ ছিল না তখন কিন্তু পভার্টির জন্য অনেকেরই অনেক ভালো জায়গায় পড়তে যাওয়ার চান্স মিস হয়ে যেত। এবং ইট মিনস ইনসিকিউরিটি, পাওয়ারলেসনেস অ্যান্ড এক্সক্লুশন অফ ইন্ডিভিজুয়ালস। ইনসিকিউরিটি একটা মানে ইনসিকিউরিটি একটা ফিলিং যে আমার কিছু নেই তাহলে আমার বোধহয় কিছু হবে না, এই ফিলিংটা চলে আসে। পাওয়ারলেসনেস, যে আমার টাকা নেই তাই আমি পাওয়ার নেই, আমার পাওয়ার নেই, মানে কখনোই পাওয়ার হচ্ছে না। অ্যান্ড এক্সক্লুশন অফ ইন্ডিভিজুয়ালস, এবং সোসাইটি থেকে আমি এক্সক্লুডেড, সোসাইটির সবার মতো আমি নই। সোসাইটিতে বাকিরা যারা আছে তারা নিজেদের চয়েসের মতন কাজকর্ম করতে পারে, বাট আমি করতে পারি না। এই যে ফিলিংটা, এই ফিলিংটা চলে আসে। এক্সক্লুশন অফ ইন্ডিভিজুয়ালস, হাউসহোল্ড অ্যান্ড কমিউনিটি। একটা কমিউনিটি পুরো যদি পুয়ার কমিউনিটি হয় তাহলে বাকি কমিউনিটি গুলোর থেকে সে ডিপ্রাইভড অ্যান্ড সে এক্সক্লুডেড। এই ফিলিংটা যদি একবার চলে আসে সেটাকে কাটিয়ে ওঠা ভীষণ একটা একটা কি বলবো একটা বিগ টাস্ক। তো সেটা আবার ওই ফিলিংটা থেকেও কিন্তু অনেকে কিছুতেই অনেকে আমি কেন করব, আমি তো গরিবই আছি, আমি তো গরিবই থাকবো, এই ফিলিংটাও একটা আসে যে আমাকে কিছু করে বড় হতে হবে। এই ফিলিংটা তখন আর আসার সুযোগ পায় না। It means susceptibility of to violence, and it often implies, sorry, it means susceptibility to violence, and it often implies living on marginal or fragile environments without access to clean water or sanitation. Susceptibility to violence মানে দেখবে গরিবদের ওপরই অত্যাচারটা বেশি হয়। যার টাকা আছে সেই অত্যাচার করে গরিবদের ওপর। তো গরিবদের ওপর অত্যাচারের প্রবণতাটা বাড়তে থাকে, and it often implies living on marginal or fragile environments. ভীষণ মার্জিনাল এনভায়রনমেন্ট এরা থাকে, সে তুমি আরবান পুয়ার ক্লাস বলো বা রুরাল পিপলের পুয়ার ক্লাস বলো, সবারই সেম অবস্থা অলমোস্ট। কারোরই ঠিকঠাক স্যানিটেশনের ব্যবস্থা থাকে না, বা পিওর ওয়াটার মানে ক্লিন ওয়াটার যেটা খাওয়ার মতো ড্রিঙ্কিং ওয়াটারের যেটা ক্লিনলিনেসটা সেটাও থাকে না, বাড়িঘরটাও খুব একটা ভালো থাকে না। তো এই সমস্ত কিছু নিয়ে একটা মার্জিনাল এনভায়রনমেন্টে তারা বাস করে। তো এই সব কিছু থাকলে তাকে আমরা মানে ইউনাইটেড নেশন বললেন যে সেটাই হলো পভার্টি। আচ্ছা, পভার্টির মেজার্স এবার কি বলা হচ্ছে? আমরা আগের দিনই দেখেছি যে পভার্টি ক্যান বি অফ টু টাইপস, একটা অ্যাবসলিউট পভার্টি অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ রিলেটিভ পভার্টি। অ্যাবসলিউট পভার্টি আমরা নর্মালি দু রকম মেজার্স দিয়ে মেজার করি, একটা হলো হিউম্যান পভার্টি ইন্ডেক্স এন্ড সেকেন্ড ওয়ান ইজ পভার্টি লাইন। আচ্ছা, লাস্ট আমি আরো একটা মেটেরিয়াল দিয়েছিলাম মেজারমেন্টস অফ পভার্টি, সেটা অ্যাকচুয়ালি ইকোনমিক্স এর পার্সপেক্টিভ থেকে এবং বেশ টাফ করে লেখা ছিল, যেখানে অনেক ফর্মুলা অনেক ডায়াগ্রামস এসব দিয়ে ডিসকাস করা ছিল। তাই আমি ভেবে দেখলাম যে ওটাকে বাদ দাও, বাদ দিয়ে একটু ইজিয়ার ওয়ানকে আনো, তাই আমি এটা দিচ্ছি। এটা তো অনেক ইজি করে লেখা আছে, আশা করি পড়তে মানে বুঝতে অসুবিধা হবে। আচ্ছা, ফার্স্ট এটা কি বলছি, হিউম্যান পভার্টি ইন্ডেক্স। আচ্ছা, অ্যাবসলিউট পভার্টি মনে আছে লাস্ট ক্লাসে আমি কি বলেছিলাম, যে অ্যাবসলিউট পভার্টি হচ্ছে এমন একটা পভার্টি যেটা মিনিমাম রিকোয়ারমেন্ট, মানে একটা মানুষকে বেঁচে থাকতে গেলে যে মিনিমাম রিকোয়ারমেন্টস গুলো লাগে, কি কি লাগে না, ফুড, শেল্টার, অন্ন, বস্ত্র, সংস্থান, ফুড, শেল্টার অ্যান্ড ক্লোথস। তো এই তিনটে মিনিমাম রিকোয়ারমেন্ট যদি কেউ ফুলফিল করতে না পারে নিজের জন্য আর তার ফ্যামিলির জন্য, তাকে পুয়ার বলে ধরে নেওয়া হয়। এবং সে যদি এই মিনিমাম তিনটে রিকোয়ারমেন্ট পূরণ করতে ইন্ডিয়াতে না পারে, সে তো ইউএসএ তেও পারবে না, বা ইউএসএ তে যে না পারবে সে ইন্ডিয়াতেও পারবে না। সেই জন্য বলা হচ্ছে যে অ্যাবসলিউট পভার্টিটা একমাত্র এমন একটা জিনিস যেটা ওয়ার্ল্ড ওয়াইড তাকে মেনে নেওয়া হচ্ছে যে এরা পুয়ার। বাট রিলেটিভ পভার্টি কি ছিল, যে রিলেটিভলি পুয়ার কি না সেটা দেখতে হবে। রিলেটিভলি পুয়ার মানে
যখন পভার্টি লাইন ইউএসএ তে যে পভার্টি লাইনটা সেট হচ্ছে সেই পভার্টি লাইনে হয়তো ওই অ্যামাউন্টে হয়তো এখানে মধ্যবিত্তরা বাস করে। তো ওরা আবার এখানে এসে আর পুয়ার থাকবে না, ওরা এখানে এসে হয়তো মিডল ক্লাস হয়ে যাবে। তো সেটাই ব্যাপার যে পভার্টি লাইনটা বিভিন্ন জায়গায় ডিফার করছিল, সেটা ছিল হচ্ছে রিলেটিভ পভার্টি। তাহলে এবার দেখা যাক অ্যাবসলিউট পভার্টি। ফার্স্ট মেজার হিউম্যান পভার্টি ইন্ডেক্স কি বলছে। সরি, হিউম্যান পভার্টি ইন্ডেক্সটা পরে আছে, ফার্স্টে আছে পভার্টি লাইন। পভার্টি লাইনটা কি বলছে দেখা যাক। The poverty line is the minimum level of income which is adequate to avail basic need of food, shelter and health in a particular country. একটু আগেই বলছিলাম পভার্টি লাইন কিন্তু কান্ট্রি টু কান্ট্রি ডিফার করে, যে কান্ট্রি যেরকম অ্যাভারেজ ইনকাম তার রেসপেক্ট পভার্টি লাইনটা ফিক্স করা হয়। পভার্টি লাইন হলো পুরোপুরি মিনিমাম, মানে অ্যাকচুয়ালি এটা আর কিছু দেখা হচ্ছে আজকাল, কিন্তু প্রথম পভার্টি লাইনের কনসেপ্টে যখন আসে তখন সেটা ছিল মিনিমাম লেভেল অফ ইনকাম। কারণ মানে একটা ইনকাম তো লাগেই না, যে ওই তিনটে বেসিক রিকোয়ারমেন্ট যে ফুড, শেল্টার এন্ড ক্লোথস এন্ড তার সাথে হেলথ, এই তিন চারটে বেসিক রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল করতে কিছু তো মিনিমাম ইনকাম লাগে। তো সেই মিনিমাম লেভেল অফ ইনকামটা যেটা দিয়ে একটা লোক শুধু নিজের না তার ফ্যামিলির মিনিমাম এই রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল করতে পারবে একটা পার্টিকুলার কান্ট্রিতে, সেটাই হলো পভার্টি লাইন। পভার্টি লাইনের আবার অনেকগুলো টার্ম আছে। পভার্টি থ্রেশহোল্ড, poverty limit, poverty line or bread line. Bread line মানে bread earner বলে না, যে he is only the bread earner of his family. তো সেইখান থেকে bread line, যে কতটুকু সে খাদ্য সংস্থান করতে পারছে ওই টাকাতে। আচ্ছা, পভার্টি লাইন অ্যাকচুয়ালি কিন্তু এমন একটা লাইন যেটা মানে মানুষকে দুভাগে ভাগ করে। একটা হচ্ছে যারা পুয়ার, মানে যারা বিলো পভার্টি লাইন রয়েছে তারা হচ্ছে বেসিক্যালি অ্যাবসলিউট পভার্টিতে ভোগা পুয়ার। আর পভার্টি লাইনের ওপরে রয়েছে তারাও যে খুব বড়লোক সবাই তা নয়, তারা অবশ্যই পভার্টি লাইনটা পেরিয়ে আসতে পেরেছে এদিকে, কিন্তু তাদের মধ্যে রিলেটিভ পভার্টি থাকতে পারে। আচ্ছা, এবার দেখা যাক the lines are normally expressed using indicator values, usually monetary, chosen to measure poverty. নর্মালি পভার্টি লাইনটা মানিটারি দিক থেকেই ফিক্স করা হয়, যেমন এত টাকা একটা ব্যারিয়ার করে দেওয়া হয় যে এত টাকা রুরাল রিজিয়নে বা আরবান রিজিয়নে আরো একটু বেশি টাকা হয়, কারণ আরবান রিজিয়ন দাম একটু বেশি হয়, রুরাল রিজিয়নে একটু কম টাকাতেও কিন্তু লাইফস্টাইল লিড করা যায়। আমরা দেখবো ইন্ডিয়াতে যখন পড়বো, ইন্ডিয়ার মেজার্স গুলো যখন পড়বো তখন দেখবো যে ইন্ডিয়াতে কিভাবে এই পভার্টি লাইনটা ফিক্স করা হয়েছে, বারবার অনেকবার চেঞ্জ হয়েছে। তো সেটা দেখলেই ব্যাপারটা বুঝতে পারবো। নর্মালি পভার্টি লাইন মানিটারি ভ্যালুতেই ফিক্স করা হয়। Poverty line is usually calculated by finding the total cost of all the essential resources that an average human adult consumes in 1 year. হ্যাঁ, পভার্টি লাইন ওইভাবেই ফিক্স করা হয় যে ওই টাকাতে কি তার এক বছরের, শুধু তার একার না তার ফ্যামিলির কি সবকিছু চলবে, ওই মিনিমাম রিকোয়ারমেন্টস গুলো কি সে ফুলফিল করতে পারবে, সেটার উপর বেস করেই পভার্টি লাইন কিন্তু ফিক্স করা হয়। আচ্ছা, পভার্টি লাইনের আবার 3 রকম ডিভিশন আছে। এই যে আমি এতক্ষণ ধরে মানিটারির কথাটা বলছিলাম, সেই মানিটারি দিক থেকে আবার 3 রকম ডিভিশন আছে। ফার্স্ট ওয়ান ইজ ফুড পভার্টি লাইন। ফুড পভার্টি লাইনে দেখা হয় যে মিনিমাম অ্যামাউন্ট অফ ফুড সে নিজের জন্য পাচ্ছে কিনা কালেক্ট করতে ওই অ্যামাউন্ট অফ ইনকামে। আচ্ছা, নেক্সট কি নন ফুড পভার্টি লাইন। নন ফুড পভার্টি লাইন মানে যখনই তার হাতে একটু হলেও টাকা আসে, যে ফুড যখন সে নিজের জন্য নিজের কনজিউম করার জন্য অ্যাভেল করতে পারছে, সেই টাকার পরে যদি কিছু টাকা বেঁচে থাকে, এক্সেস থাকে, তখন সে সেটা দিয়ে কিন্তু চেষ্টা করে নন ফুড এক্সপেন্ডিচার। নন ফুড এক্সপেন্ডিচারের মধ্যে যেমন আমাদের মোবাইল ফোন পড়বে, টিভি দেখা পড়বে, রেডিও শোনা পড়বে, সাইকেল চালানো পড়বে, এগুলো সব। তো এগুলো যদি কিনতে হয় তার জন্য তো টাকা লাগবে। তো সেই সমস্ত এই সমস্ত ইলেকট্রনিক গেজেটস বলো বা হাউস হোল্ড নানা রকম অ্যামেনিটিস বলো, সেগুলো যদি সে তার বাড়িতে থাকে এবং সে যদি অ্যাভেল করতে পারছে হয়, তাহলে বা কতটা অ্যামাউন্ট হলে মিনিমাম, ধর একটা সাইকেল, একটা রুরাল রিজনে থাকতে গেলে একটা সাইকেল থাকলে সে অনেক কিছু করে খেতে পারবে, অ্যাটলিস্ট একটা জায়গা থেকে জায়গায় যেতে পারবে সে ফ্রি অফ কস্টে। কিন্তু এই সাইকেলটুকু যদি থাকে, সাইকেলটা কিনতে তো টাকা লাগবে, তো সেই টাকাটুকু তাকে তো জমিয়ে সাইকেলটা কিনতে হবে। তো এই যে মিনিমাম টুকুকে জোগাড় করার জন্য যে মিনিমাম অ্যামাউন্ট লাগছে, সেই অ্যামাউন্টটা কিন্তু নন ফুড পভার্টি লাইনে ফিক্স করা হয়। নেক্সট হচ্ছে ন্যাশনাল পভার্টি লাইন। এটা পুরোপুরি নেশনের উপর, নেশনের বাকি সমস্ত রিজনের উপর ডিপেন্ড করে এটা ফিক্স করা হয়। বাট এটাতে একটা মানে এটাতে অনেকে একটা ক্রিটিসাইজ করেছে এই ব্যাপারটা,
যে ন্যাশনাল পভার্টি লাইন যেটা ফিক্স করা হয় একটা নেশনের মধ্যে বিভিন্ন জায়গায় আবার পভার্টি বেসড মানে পভার্টির যে ইনফ্লুয়েন্স সেটা এক এক জায়গায় এক এক রকম। পুয়ার পিপল সব জায়গায় সেম না। পুয়ার মানে আমি হয়তো দেখছি কলকাতায় যারা পুয়ার তাদের যা অবস্থা, তাদের যা স্ট্যাটাস, ব্যাঙ্গালোরের পুয়ারদের হয়তো তার থেকে একটু ভালো স্ট্যাটাস। তো যে পভার্টি লাইনটা আমি কলকাতার জন্য ফিক্স করছি সেটা যদি ব্যাঙ্গালোরের জন্য ফিক্স করি তাহলে সেটা কিন্তু খুব একটা লাভজনক হবে না। মানে বরঞ্চ আমাদের কলকাতার যারা ফিক্স হলো, যাদের অ্যাকচুয়ালি খারাপ অবস্থা, তারা ডিপ্রাইভড হবে। তো সেই জন্য যদি রিজিয়ন টু রিজিয়ন পভার্টি লাইন করা যেত তাহলে হয়তো অনেক বেশি হেল্পফুল হতো। বাট এখনো অব্দি ন্যাশনাল পভার্টি লাইন পুরো থ্রু আউট নেশন একটা পভার্টি লাইনই রয়েছে, এবং এটাকেই ন্যাশনাল পভার্টি লাইন বলে। যখন একটা নেশনে যখন গভর্নমেন্ট থেকে একটা পভার্টি লাইন ফিক্স করা হয় তখনই সেটা ন্যাশনাল পভার্টি লাইন বলে। আচ্ছা, যেটা আমি একটু আগেই বলছিলাম পভার্টি লাইনের কিছু ক্রিটিসিজমস আছে, সেই ক্রিটিসিজম গুলো কি দেখা যাক। ফার্স্ট কি, poverty line is based on the cost of food. It is needed to measure poverty through multiple factors such as housing, transportation and regional economic differences. এটা এখন করা হচ্ছে, এটা একদম প্রথম দিকে এই প্রবলেমটা ছিল যে শুধুমাত্র ফুডের উপর ডিপেন্ড করে, ফুডের কস্টের উপর ডিপেন্ড করে পভার্টি লাইনকে মেজার করা হতো। বাট অ্যাকচুয়ালি পভার্টি লাইনটা শুধু ফুড দিয়ে হয় না, একটা মানুষকে বেঁচে থাকতে গেলে আরো অনেক কিছু লাগে। একটা বাড়ি তৈরি করতে লাগলে টাকা লাগে, কিছু একটা, এই যে আমি একটু আগেই বললাম ট্রান্সপোর্টেশনের জন্য সাইকেল, একটা সাইকেল কিনতে গেলে টাকা লাগে। অ্যান্ড রিজনাল ইকোনমিক ডিফারেন্সেস, যেটা আমি একটু আগেই বলছিলাম যে ব্যাঙ্গালোর আর কলকাতার মধ্যে ইকোনমিক ডিফারেন্সেস আছে। তো ব্যাঙ্গালোরের যে পুয়ার ক্লাস পিপল যারা আর কলকাতার যে পুয়ার ক্লাস পিপল যারা, তাদের মধ্যে ডিফারেন্স থাকবে, এটা কি খুব অবভিয়াস যে ডিফারেন্স থাকবেই। তো সেখানে যদি আমি পভার্টি লাইনকে একদম সেম ফিক্স করে রাখি তাহলে কিন্তু সেটা খুব একটা ভালো কাজ হবে না। নেক্সট কি, the thresholds are low. Thresholds should vary geographically. এক্ষুনি এটাই বললাম, thresholds are low. থ্রেশহোল্ড মানে হচ্ছে যে ব্যারিয়ারটা, ধরো এরকম বলে দিয়েছে যে রুরাল রিজিয়নে 27 টাকা, 27 রুপিস যার মান্থলি পার ডে ইনকাম, 27 রুপিস যার পার ডে ইনকাম, সে পভার্টি লাইনের নিচে থাকবে। মানে he or she will be considered as poor. আর যারা আরবান রিজিয়নে রয়েছে, যারা হয়তো তাদের হয়তো ফিক্স করেছে 32 রুপিস, তো 32 রুপিস এর কম ডেলি আর্নার যারা, তারা থাকবে পভার্টি লাইনের নিচে। তো এই যে থ্রেশহোল্ড, এটাকে বলছে থ্রেশহোল্ড, যে 27 আর 32 এই যে একটা ব্যারিয়ার করে দেওয়া হলো, এটা হলো থ্রেশহোল্ড। Threshold should vary geographically to reflect variations in the cost of meeting and needs in the threshold. হ্যাঁ, এটা তো অবশ্যই ঠিক। এই যে 27 আর 32 ফিক্স করে দেওয়া হলো, 32 যে মানে 32 আর্ন করছে সে, কিন্তু এক্সপেন্ডিচারটা কত তার? একটা আরবান রিজিয়নে এক্সপেন্ডিচার এমনিতেই অনেক বেশি হয়, তার উপর আবার কলকাতায় আমাদের এক্সপেন্ডিচার একটু কম, একটু কমই, মানে বাসের ভাড়া থেকে শুরু করে অটোর ভাড়া থেকে শুরু করে সবকিছু একটু কম। কিন্তু যদি তুমি ব্যাঙ্গালোর যাও, মুম্বাই যাও, দিল্লি যাও, ওখানে কিন্তু এক্সপেন্ডিচারটা বিশেষ করে ট্রান্সপোর্টেশন কস্ট অনেক বেশি। তাহলে যে 32 রুপিস আর্ন করলো, তার তো ওখানে মানে একটা কিছুতে উঠলেই, মানে অটো বা কিছুতে উঠলেই, বাসে ফাসে উঠলেই মিনিমামই লেগে যায় ওখানে 15 টাকা। তো সেখানে কি করে ও 32 রুপিসে সংসার চালাবে, সে আরবান রিজিয়নে পোর হলেও? তো এখানে একটা খুব একটা ভয়ঙ্কর একটা ক্রিটিসিজমের জায়গা চলে আসে, এবং সেই জন্যই এখানে বলা হচ্ছে যে থ্রেশহোল্ডসটা যাতে জিওগ্রাফিক্যালি ভ্যারি হয়। নেক্সট কি, the analytical data is low to find the solution to reduce the poverty. বিলো পভার্টি লাইনের নিচে যারা রয়েছে, যে সমস্ত মানুষ রয়েছে, তাদের যে ডেটা কালেক্ট করা হয় সেই ডেটা কিন্তু ভীষণ কম, সেই ডেটা পর্যাপ্ত পরিমাণে কালেক্ট করা হয় না। এটা একটা বড় প্রবলেম। যদি তাদের প্রবলেম গুলো মানুষ জানতে না পারে, যারা পলিসি মেকার্স আছে তারা যদি জানতে না পারে, তাদের অব্দি যদি না পৌঁছায়, তাহলে কি করে ঠিকঠাক ডিসিশন নেওয়া যাবে, কি করে ডিসিশনটা ইমপ্লিমেন্ট হবে? তো এই কারণে কিন্তু অ্যানালিটিক্যাল ডেটা অ্যামাউন্টটা খুব লো হওয়ার জন্য কিন্তু এখনো অব্দি পভার্টি মানে এখন অব্দি খুব একটা ভালো কন্ডিশনে পৌঁছায়নি এই ডেটা কালেকশন। নেক্সট কি, ইট ইজ এসেনশিয়াল টু হ্যাভ দ্য ক্যাটেগরিজ হোয়াট অ্যাফেক্ট দ্য পভার্টি মোর। হ্যাঁ, এটা তো বটেই যে একজন বয়স্ক মানুষকে পুয়ার ক্লাস মানে পভার্টি যেভাবে অ্যাফেক্ট করবে, একজন একটু হলেও যার বয়স কম, সে একটু হলেও কম অ্যাফেক্টেড হবে। বা একজন শিশু, একদম ছোট্ট বাচ্চা, সে যদি পভার্টির মধ্যে জন্মায়, তাহলে তো সে ম্যালনারিজ মানে অবস্থাতেই বড় হতে থাকবে। প্লাস একটা মা, সে মা যদি প্রেগনেন্ট থাকে বাচ্চা নিয়ে,
তো সেই বাচ্চার শরীরের স্বাস্থ্যের পাশাপাশি মায়ের স্বাস্থ্যেরও তো খেয়াল রাখতে হবে। তো এই সমস্ত কিছু যদি 32 রুপিস আর 27 রুপিস এর মধ্যে দিয়ে আমরা বিচার করতে যাই তাহলে তো মুশকিল। একটা ফ্যামিলিতে 32 রুপিস সে ডেইলি আর্নার আমি ফিক্স করলাম ঠিকই, বাট তার ফ্যামিলিতে কজন বয়স্ক লোক আছে, কজন প্রেগনেন্ট উইমেন আছে, সেগুলো কিন্তু আমরা দেখেও দেখলাম না। তো সেগুলো তো অ্যাকচুয়ালি কি হলো, 32 রুপিসটা একদমই কিছুই দাঁড়ালো না। আচ্ছা, তো নেক্সট এবার চলে যাওয়া যাক হিউম্যান পভার্টি ইন্ডেক্স। হিউম্যান পভার্টি ইন্ডেক্স কিন্তু দু রকম হিউম্যান পভার্টি ইন্ডেক্স আছে, একটা HPI 1 একটা HPI 2। HPI 1 টা হচ্ছে ফর ডেভেলপিং কান্ট্রিজ এন্ড HPI 2 টা হচ্ছে ফর ডেভেলপড কান্ট্রিজ। HPI বা হিউম্যান পভার্টি ইন্ডেক্স এটা পুরোপুরি ইউনাইটেড নেশন ডেভেলপ করেছিল, এবং এটা HDI দিয়ে যখন পুরো ভালো মতন এই ইনইকুয়ালিটি, HDI দিয়ে ইনইকুয়ালিটিটা মেজার করা যাচ্ছিল, হিউম্যান ডেভেলপমেন্টটা মেজার করা যাচ্ছিল, কিন্তু পভার্টি লেভেলটা খুব একটা ভালো মেজার করা যাচ্ছিল না। সেই জায়গা থেকে HPI আসে, এবং HPI ফার্স্ট 1997 এ হিউম্যান ডিপ্রাইভেশন রিপোর্টে ফার্স্ট রিপোর্টেড হয়, এবং তারপর থেকে এটা চলছে। আচ্ছা, HPI এ কি দেখা যাচ্ছে, HPI was considered to better reflect the extent of deprivation in deprived countries compared to HDI। হ্যাঁ, আমি একটু আগেই বললাম HDI থেকে the deprived countries যারা, পুয়ার কান্ট্রিজ যারা, সেই সমস্ত জায়গায় অনেক বেশি ভালো রিফ্লেক্ট করতে পারলো যে কারা পুয়ার, কারা পভার্টি লেভেলের নিচে আছে, তাদেরকে ভালো করে আইডেন্টিফাই করতে সাহায্য করে। আচ্ছা, এবার দেখা যাক HPI 1 আর HPI 2 এর কি কি ইন্ডিকেটরস ছিল। ডেভেলপিং কান্ট্রিজের জন্য HPI 1 এর তিনটি ইন্ডিকেটর ছিল। একটা ফার্স্ট ইন্ডিকেটর ছিল হচ্ছে প্রবাবিলিটি এট বার্থ অফ নট সার্ভাইভিং টু এজ 40। আমরা যেটাকে লাইফ এক্সপেক্টেন্সি বলি। লাইফ এক্সপেক্টেন্সিতে কি দেখা হয় যে একটা বাচ্চা জন্মানোর সাথে সাথে সে কত বছর অবধি বাঁচতে পারে, এই যে ধারণাটা, এই যে থিঙ্কিংটা, এটা থেকেই এলো প্রবাবিলিটি এট বার্থ অফ নট সার্ভাইভিং টু এজ 40, মানে লাইফ এক্সপেক্টেন্সি 40 এর বেশি নয়। তার কারণ হচ্ছে, কারণ সেখানে হেলথ ফেসিলিটিস কম, সেখানে আরো অনেক সুযোগ সুবিধা কম। সে একটা বাচ্চা যদি ম্যালনারিশড হয়ে জন্মায়, সে কতদিন, সে তার ইমিউনিটি থাকবে না, সে কতদিন বেঁচে থাকতে পারবে। তো সেই জন্য প্রবাবিলিটিটা ফিক্স করা হলো 40 ইয়ার্স এজে। নেক্সট কি, অ্যাডাল্ট ইলিটারেসি রেট। অবশ্যই ইলিটারেট অ্যাডাল্টের সংখ্যা বেশি হবে, কারণ সেখানে মানে খাদ্য, মানে ফুডের কনজাম্পশনটা, ফুডটাই হচ্ছে মেন প্রায়োরিটি। এডুকেশন অনেক পরে আসে, ফুড হেলথ এগুলো হলে তারপর কি এডুকেশন আসে। তো যেসব জায়গায় সে ফুডটাই জোগাড় করতে পারছে না, নিজের জন্য খাবারই জোগাড় করতে পারছে না, সেখানে এডুকেশনটা অনেক পরের কথা। নেক্সট কি, অ্যাভারেজ অফ পপুলেশন উইদাউট সাস্টেনেবল অ্যাক্সেস টু অ্যান ইমপ্রুভড ওয়াটার average of population without sustainable access to an improved water source and children underweight for age। মানে ঠিকঠাক, আমি যেটা একটু আগেও বলছিলাম যে একটা স্যানিটেশনের প্রপার জায়গা, বা একটা ক্লিন ওয়াটার, একটা সোর্স, একটা যেখান থেকে ড্রিঙ্কিং ওয়াটারটা ক্লিন ওয়াটার পাওয়া যাবে, এবং সেই সমস্ত জিনিসগুলো কিন্তু এই যদি অ্যাভেলেবেল না হয়, তাহলে HPI এর মধ্যে সেটাকে ক্যালকুলেট করা হবে। HPI ক্যালকুলেশনটা পুরো HDI এর মতো, এই তিনটের একটা স্কোরিং করা হয়েছিল, একটা করে ওয়েটেজ দেওয়া হয়েছিল, সেই ওয়েটেজ অনুযায়ী ক্যালকুলেশনটা করা হতো। এবং কতজন চিলড্রেন আন্ডারওয়েট মানে ম্যালনারিশড হচ্ছে কিনা, সেখান থেকে এটা বোঝার চেষ্টা করা হয়। এজ 5, এখানে একটা 5 হবে, 5টা লেখা ভুলে গেছি, লেখা হয় 5 বছরের নিচে কতজন বাচ্চা আন্ডারওয়েট রয়েছে, এইটা কিন্তু ওখানে ইন্ডিকেটর হিসেবে দেখা হতো। এবার চলে যাই HPI 2। HPI 2 হচ্ছে ফর ডেভেলপড কান্ট্রিজ। OECD কান্ট্রি মানে ইউরোপিয়ান কান্ট্রিজ, ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে থাকা কান্ট্রিজ, এবং ম্যাক্সিমামই ডেভেলপমেন্ট যারা হয়ে গেছে, মানে যেগুলো ডেভেলপড কান্ট্রি বা ইউরোপিয়ান ইউনিয়নে রয়েছে যারা ম্যাক্সিমাম ডেভেলপড কান্ট্রি, প্লাস তার সাথে অল ওভার দ্য ওয়ার্ল্ড যারা যারা ডেভেলপড কান্ট্রি আছে, সেই সমস্ত কান্ট্রির জন্য HPI 2 ফিক্স করা হলো। ডেভেলপড কান্ট্রি মানেই সবাই যে খুব রিচ বা মিডল ক্লাস তা ভাবার কিন্তু কোনো কারণ নেই, সেখানেও গরিব আছে, কিন্তু অবশ্যই হ্যাঁ, সেই গরিবদের যা মিনিমাম আর্নিং সেটা অবশ্যই আমাদের থেকে অনেক অনেক বেশি, কিন্তু তা সত্ত্বেও সেখানে যেহেতু জিনিসপত্রের দাম অনেক বেশি, এক্সপেন্ডিচার অনেক বেশি, তাই জন্য তারা ওখানে গরিব বলে কনসিডার্ড হয়। তো তাই জন্য তাদের জন্য আলাদা করে ইন্ডিকেটর সেট করতে হলো ইউএনকে। কি কি ইন্ডিকেটর ছিল? ফার্স্ট ইন্ডিকেটর, প্রবাবিলিটি এট বার্থ অফ নট সার্ভাইভিং টু এজ 60, লাইফ এক্সপেক্টেন্সি 40 থেকে 60 হয়ে গেল। নেক্সট কি, অ্যাডাল্ট ল্যাকিং ফাংশনাল লিটারেসি স্কিলস। হ্যাঁ, ডেভেলপড কান্ট্রিতে ইলিটারেসিটা খুব একটা নেই, সবাই মোটামুটি লিটারেট, বাট
ফাংশনাল লিটারেসি আছে কিনা, কাজ করে খাওয়ার মতন পড়াশোনা জানে কিনা। আমরা সকলেই পড়াশোনা জানি, কিন্তু সেগুলো কতজন কাজে লাগাতে পারি, প্রপার ওয়েতে কাজে লাগানোর মতো পড়াশোনা কতজন জানি। যে ক্লাস 4 অব্দি যে পড়াশোনাটা করছে একটা মানুষ, সেটা যে সে কাজ করে খেতে পারবে তার কি কোনো মানে আছে? কাজ করে খাওয়ার মতন কিন্তু কোনো পড়াশোনা শেখানো হয় না আমাদের এখানে। তো এটা একটা বড় প্রবলেম। এবং সেই ফাংশনাল লিটারেসি স্কিল যাদের নেই তাদেরকে এখানে ইন্ডিকেটর হিসেবে ইউজ করা হচ্ছে। নেক্সট কি, পপুলেশন বিলো ইনকাম পভার্টি লেভেল। হ্যাঁ, কতজন পভার্টি লাইনের তলায় রয়েছে পপুলেশন, সেইটা ক্যালকুলেট করা হতো। তাই জন্য আগে পভার্টি লাইন ক্যালকুলেট করতে হবে, তারপর কতজন বিপিএল ক্যাটাগরিতে রয়েছে তাদের পার্সেন্টেজটা ক্যালকুলেট করা হতো। নেক্সট কি, রেট অফ লং টার্ম আনএমপ্লয়মেন্ট। কতদিন, মানে ম্যাক্সিমাম 12 মাস, মানে 1 বছর কি সে আনএমপ্লয়েড বা তার বেশিও হতে পারে, মিনিমাম 1 বছর কি সে আনএমপ্লয়েড, তাহলে সেটা কিন্তু ওখানে ধরা হয়, হতো বলবো না, ধরা হয়। তো এই আনএমপ্লয়মেন্টের ব্যাপারটা এইখানে এক্সট্রা যোগ হলো, যেটা আগেরটায় ছিল না। কারণ ডেভেলপ কান্ট্রিতে এটুকু অনেক কাজের স্কোপ বেশি, ওয়ার্কের ক্যাপাসিটিও লোকদের বেশি এবং স্কোপ বেশি। সেখানে যদি 1 বছর কেউ আনএমপ্লয়েড থাকে, তাহলে বুঝে নিতে হবে যে কিছু একটা প্রবলেম আছে ইকোনমিতে। তো সেই কারণে আনএমপ্লয়মেন্টের এই ইন্ডিকেটরটা এখানে যুক্ত হলো। নেক্সট দেখা যাক, এবার চলে যাচ্ছে রিলেটিভ পভার্টি। আচ্ছা, রিলেটিভ পভার্টি আমি একটু আগেই বলেছি যে রিলেটিভলি ডিপ্রাইভড, এটা একটা কান্ট্রি টু কান্ট্রি ডিফার করে। এবং স্ট্যান্ডার্ড অফ লিভিং যেহেতু এক একটা জায়গায় এক এক রকম, এক জায়গায় এক এক রকমের এক্সপেন্ডিচার হয়, তো সেই হিসেবে রিলেটিভ পভার্টিটা ফিক্স হয়। রিলেটিভ পভার্টির ফার্স্ট মেজার হলো লরেন্স কার্ভ। লরেন্স কার্ভ আশা করি তোমরা সবাই গ্র্যাজুয়েশনে পড়েছো। লরেন্স কার্ভ অ্যাকচুয়ালি এমন একটা কার্ভ যেটাতে অনেক রকম ইনইকুয়ালিটি দেখানো যায়। এবং এখানে যে আমি যখন দেখাতে চাইছি, তখন এক্স অ্যাক্সিস যদি পার্সেন্টেজ অফ হাউস হোল্ড রাখি, আর এই ওয়াই অ্যাক্সিসে যদি এই পার্সেন্টেজটা কিন্তু পুরোটাই কিউমুলেটিভ পার্সেন্টেজ, সেই জন্য 0 পরে 20 আসে, তারপর 40, 60, 80, 100 এরকম করে করে কিউমুলেটিভ ভাবে পার্সেন্টেজটা ক্যালকুলেট করতে হয়, নিশ্চয়ই তোমরা জানো এবং করে এসছো। আর এক্স অ্যাক্সিসে থাকে ইনকাম, মানিতে হতে পারে বা অন্য অন্য কোনো ইন্ডেক্সেও হতে পারে। তো সেই ইনকামটা ওয়াই অ্যাক্সিসে থাকে এবং তারপর জিনিসটা প্লট করা হয়। প্লট করা হলে সেটা যত কার্ভ হবে, লাইনটা যত কার্ভড হবে, বোঝা যাবে যে এই যে গ্যাপটা, এই গ্যাপটা হলো ইনইকুয়ালিটি, তত বেশি ইনইকুয়ালিটি রয়েছে সোসাইটিতে। ইনইকুয়ালিটি মানে কি, পুয়ার পিপল রয়েছে। তো আর যদি যত এই লাইনটা স্ট্রেট হবে, যদি একদম স্ট্রেট হয়ে যায়, তাহলে সেটা বুঝতে হবে যে ওখানে কোনো ইনইকুয়ালিটি নেই, পুরোপুরি সবকিছু ইকুয়াল। তো এই লাইনটাকে সেজন্য বলা হয় লাইন অফ ইকুয়ালিটি। আর যে লাইনটা আমরা ড্র করি, মানে যে লাইনটা প্লট করার পর যে লাইনটা বেরোয়, সেটাকে বলে লরেন্স কার্ভ। লরেন্স কার্ভ প্রথম লরেন্স বলে একজন স্কলার, তিনি ডেভেলপ করেছিলেন 1905-এ। এবং এই কার্ভটা, মানে এই কার্ভের যে ইন্টারপ্রিটেশনটা, সেটা সত্যি খুব ফ্রুটফুল এবং একদম ভালো মতোই একটা সোসাইটিতে ইনইকুয়ালিটি আছে কিনা ভালো মতোই ইন্ডিকেট করতে পারে। তো এবার এই যে গ্যাপটা, এই যে কতখানি গ্যাপ, এই গ্যাপটা আরো বেশি হতে পারে বা আরো কম হতে পারে। এই এক্স্যাক্টলি কতখানি গ্যাপ, এই গ্যাপটা মেজার করার জন্য গিনি বলে আর একজন, তিনি আর একটা ইন্ডেক্স বা কোএফিসিয়েন্ট বার করেন, তার নাম গিনি কোএফিসিয়েন্ট। গিনি কোএফিসিয়েন্ট কিন্তু এই ইনইকুয়ালিটির কতখানি, সেই একটা সোসাইটিতে ইনইকুয়ালিটি আছে কি নেই, সেটা লরেন্স কার্ভ ডিটারমিন করলো। আর গিনি কোএফিসিয়েন্ট ডিটারমিন করছে ঠিক কতখানি আছে। তো সেই জন্য কোরাডো গিনি বলে একজন 1912-এ প্রথম এই গিনি কোএফিসিয়েন্টটা 1905-এ লরেন্স বার করেন, এবং তার উপর বেস করে গিনি 1912-এ এই কোএফিসিয়েন্টটা মেজার করতে শেখান। এবং এইখানে যে ডিসপারশনটা কতখানি, ডিপ্রাইভেশনটা কতখানি, সেটা কিন্তু গিনি কোএফিসিয়েন্ট থেকে ইজিলি ক্যালকুলেট করা যায়। আচ্ছা, গিনি কোএফিসিয়েন্টে 0 যদি আসে, তাহলে 0 মানে যে পারফেক্ট ইকুয়ালিটি, আর 1 মানে হচ্ছে কোনো ইনইকুয়ালিটি, মানে পুরোপুরি ইনইকুয়ালিটি, মানে একজনের হাতেই সব টাকা, বাকিদের হাতে কোনো টাকা নেই। আর 0 মানে হচ্ছে সবার হাতে সমান টাকা, মানে সবাই 100 টাকা করে হয়তো পার ডে রোজগার করে সবাই, তাই জন্যই 0 এসছে। আর যদি 1 আসে, তাহলে বুঝতে হবে যে ওই সোসাইটিতে যদি 10 জন থাকে, তাহলে বাকি 9 জনের হাতে কোনো টাকা নেই, একজনের হাতে সব টাকা। আচ্ছা, তো সেই জন্য দুটোই অ্যাবসার্ড, 0 আসতে পারে না, 1ও আসতে পারে না। 0 থেকে 1 এর কাছাকাছি মধ্যে আসে, এবং যত 1 এর কাছাকাছি আসে ভ্যালু, তত বুঝতে হবে যে সোসাইটিতে অনেক বেশি ইনইকুয়ালিটি রয়েছে। যত হ্যাঁ, এন্ড যত 0-র কাছাকাছি আসবে,
তত বুঝতে হবে যে সোসাইটিতে ইকুয়ালিটিটা মোটামুটি ভালোই রয়েছে। আচ্ছা, এবার চলে যাই আদার পভার্টি ইন্ডেক্সেস ইউজড বাই ওয়ার্ল্ড ব্যাংক। তো এই দুটো মানে অ্যাবসলিউট এন্ড রিলেটিভ পভার্টি ইন্ডেক্স গুলো ছাড়াও দের আর সাম আদার পভার্টি ইন্ডেক্সেস অলসো। তো চলে যাওয়া যাক, এটা ইন্ডিসেস হবে, এটা ইন্ডেক্সেস নয়, সরি এই স্পেলিংটা ভুল আছে, ইন্ডিসেস হবে, INDICES। এখানে একটু কারেকশন করে নেবে। আচ্ছা, নেক্সট চলে যাই এবার কি কি ওয়ার্ল্ড ব্যাংক ইউজ করছে। ফার্স্ট হচ্ছে হিউম্যান সাফারিং ইন্ডেক্স। হিউম্যান সাফারিং ইন্ডেক্স হচ্ছে দিস ইন্ডেক্স differentiates between extreme, high, moderate and minimal levels of human suffering. Human suffering মানে যে সে কি রকম কষ্ট ভোগ করছে। কি কি 10টা মেজার আছে, মানে 10টা ইন্ডিকেটর আছে। কি কি আছে, সরি, হ্যাঁ, তাহলে কি কি রয়েছে এখানে আমাদের ইন্ডিকেটরস গুলো। ফার্স্ট লাইফ এক্সপেক্টেন্সি, ডেইলি ক্যালোরি ইনটেক, মানে কতখানি সে খাবার ডেইলি খেতে পারছে। ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার, এই ফ্যাসিলিটিটা তাদের কাছে আছে কিনা। ইনফ্যান্ট ইমিউনাইজেশন, মানে একটা বাচ্চা জন্মানোর পরেই বেশ কিছু টিকা বা বেশ কিছু ওষুধপত্র খাওয়াতে হয়, সেটুকু মিনিমাম খাওয়াতে পারছে কিনা। সেকেন্ডারি স্কুল এনরোলমেন্ট, মানে প্রাইমারি স্কুল অব্দি অনেক ম্যাক্সিমাম কান্ট্রিতেই ফ্রি এডুকেশন, তারপরে কি সে সেকেন্ডারি স্কুলে পাঠাতে পারছে বাচ্চাদের। নেক্সট গ্রস ন্যাশনাল প্রোডাক্ট পার ক্যাপিটা, GNP যেটা বলে পার ক্যাপিটা, সেটা কত অ্যামাউন্ট। দ্য রেট অফ ইনফ্লেশন, জিনিসপত্রের দাম কত বেশি, মানে মানুষের আর্নিং অনুযায়ী জিনিসপত্রের দাম কিনা নাকি তার থেকে অনেক বেশি। নেক্সট হচ্ছে কমিউনিকেশন টেকনোলজি, মানে ফোন বা আরো অন্যান্য কিছু সেগুলো অ্যাভেলেবেল কিনা। নেক্সট পলিটিক্যাল ফ্রিডম অ্যান্ড সিভিল রাইটস। এই সবকটাকে 0 থেকে 10 এর মধ্যে স্কোরিং করা হয়, এবং 0-র কাছাকাছি যত ভ্যালু তত বুঝতে হবে যে সেখানে ভালো কন্ডিশন ওই ইন্ডিকেটরটায়। সাপোজ ধরো লাইফ এক্সপেক্টেন্সিতে হয়তো 1 এসছে কোনো একটা কান্ট্রি স্কোর, তাহলে বুঝতে হবে যে লাইফ এক্সপেক্টেন্সি সেই সমস্ত মানে সেই কান্ট্রিটাতে খুবই ভালো। ম্যাক্সিমাম পিপলরাই হয়তো 70 ইয়ার্স হয়তো তার মানে লাইফ এক্সপেক্টেন্সি রয়েছে। 70 ইয়ার্স তো ধরে নেওয়া হয় মোটামুটি ভালো। আর যদি লাইফ এক্সপেক্টেন্সি আসে 9, তাহলে বুঝতে হবে লাইফ এক্সপেক্টেন্সি খুব খারাপ কন্ডিশনে রয়েছে। হয়তো 30 to 40 ইয়ার্স এর মধ্যেই ম্যাক্সিমাম মানুষ মানে অ্যাডাল্ট 30 to 40 ইয়ার্স এর মধ্যেই মারা যাচ্ছে। তো সেই কারণে লাইফ এক্সপেক্টেন্সি 9 এসছে স্কোর। তো যত 10 এর কাছাকাছি আসবে তত বুঝতে হবে ওখানে খুব ডিপ্রাইভেশন, খুব স্ট্রেস একটা কন্ডিশন চলছে, টেনশন একটা কন্ডিশন চলছে। বাট যত 0-র কাছাকাছি আসবে তত বুঝতে হবে যে সেটা বেটার কন্ডিশনে আছে। নেক্সট দেখা যাক ফিজিক্যাল কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স, PQLI, ফিজিক্যাল কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স। তো এটা কি, এটা হলো কোয়ালিটি অফ লাইফ কে মেজার করে। এর 3টে ইন্ডিকেটর আছে, বেসিক লিটারেসি রেট, ইনফ্যান্ট মর্টালিটি আর লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট এজ 1। প্রত্যেকটা এখানে 0 to 100 স্কেলে, এটা আগেরটা ছিল 0 to 10 স্কেল, এটা 0 to 100 স্কেলে এখানে মেজার করা হয়। এবং একইভাবে আগেরটার মধ্যেই কাউন্ট করা হয়, যে 0-র কাছাকাছি মানে সেটা গুড কন্ডিশনে আছে, 100-এর কাছাকাছি মানে সেটা কিন্তু ওয়ার্স্ট কন্ডিশনে আছে। আচ্ছা, এবার চলে যাওয়া যাক নেক্সট, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। এটাও তোমরা এগুলো পড়ে এসছো নিশ্চয়ই, HDI GDI নিশ্চয়ই তোমরা পড়ে এসছো। HDI ও ডেভেলপমেন্ট কতখানি, তারা কতখানি স্ট্রেসে আছে, এটাই বুঝতে এটা HDI টা ইউজ করা হয়। এবং এখানে কি ডাইমেনশনস গুলো কি কি, লং এন্ড হেলদি লাইফ, বিং নলেজেবল এন্ড হ্যাভ আ ডিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লিভিং। তো লং এন্ড হেলদি লাইফ কে কি করে লাইফ এক্সপেক্টেন্সি এট বার্থ দিয়ে মেজার করা হয়। আর বিং নলেজেবল মানে সে পার্সেন্টে কিছু জানে কিনা, সেটা কি এডুকেশন ডাইমেনশন। সেটা দুটো জিনিস দিয়ে মেজার করা হয়, একটা হচ্ছে মিন অফ ইয়ার্স অফ স্কুলিং ফর অ্যাডাল্টস এজেড 25 ইয়ার্স, যে 25 বছর বয়সী একটা অ্যাডাল্ট সে কত বছর সে স্কুলিং করেছে, অ্যান্ড মোর, অ্যান্ড এক্সপেক্টেড ইয়ার্স অফ স্কুলিং ফর চিলড্রেন অফ স্কুল এন্টারিং এজ, যারা 5 বছর মানে যারা সবাই স্কুলে ভর্তি হচ্ছে তাদের এক্সপেক্টেড ইয়ার্স কত, তারা কত বছর অব্দি স্কুলে যাচ্ছে মোটামুটি অ্যাভারেজ। তো এই দুটো নিয়ে কিন্তু এডুকেশন ডাইমেনশনটা ফিক্স করা হয়। আর স্ট্যান্ডার্ড অফ লিভিং ডাইমেনশনটা গ্রস ন্যাশনাল ইনকাম দিয়ে ফিক্স করা। তো এই আমি একটা এখানে ডায়াগ্রাম দিয়ে দিয়েছি, এটাই তোমরা করো, এই ডায়াগ্রামটা এক্সামের সময় দিতে পারো, দিলে একটু ব্যাপারটা ভালো মতন বোঝানো যায়। আচ্ছা, এরপর চলে আসছি ডেপথ অফ পভার্টি। সরি, এখানে আগে কি কিছু মিস করলাম, হ্যাঁ ইনসিডেন্স অফ পভার্টিটা মিস করলাম। ইনসিডেন্স অফ পভার্টি ওই অনেকটা পভার্টি লাইনের মতোই, ওটা বাস্কেট মানে
কতখানি কতজন পার্সেন্ট পভার্টিটাকে এক্সপিরিয়েন্স করছে, এইটাই হলো ইনসিডেন্স অফ পভার্টি, এবং পার্সেন্টেজটা ক্যালকুলেট করা হয়। নেক্সট হচ্ছে ডেপথ অফ পভার্টি। ডেপথ অফ পভার্টি মানে পভার্টিটা কতখানি গভীরে রয়েছে সেটাকে বলা হয় পভার্টি গ্যাপ। অ্যাকচুয়ালি পভার্টি গ্যাপ আমি দেখো একটু ডায়াগ্রাম দিয়ে বুঝিয়েছি। এই ডায়াগ্রামটা দেখো, দেখলে বুঝবে। দেখো এখানে পপুলেশন মেজার করা হয়েছে এবং এখানে ইনকাম মেজার করা হয়েছে। এক্স অ্যাক্সিসে পপুলেশন, ওয়াই অ্যাক্সিসে ইনকাম। এবার যখন প্লট করা হচ্ছে তখন দেখা যাচ্ছে এটা কিভাবে প্লট করা হচ্ছে যে কতজন মানুষের কত ইনকাম, যত এদিকে যাচ্ছে তত বোঝা যাচ্ছে ইনকামটা বেশি, এবং পার্সেন্টেজ অফ পপুলেশনটাও কিন্তু সেই অনুযায়ী প্লট হচ্ছে। আচ্ছা, এবার দেখা যাক এই লাইনটা ফিক্স করা হয়েছে, এই ইনকাম লেভেলে ফিক্স করা হয়েছে পভার্টি লাইন। তো পভার্টি লাইনের নিচে যারা রয়েছে এই অ্যামাউন্টটা যদি ক্যালকুলেট করা হয় এখান থেকে এতটা, সাপোজ ধরা যাক 100 জন এখানে রয়েছে, মানে 1 2 এরকম করতে করতে 100 জন এখানে এইটুকু জায়গার মধ্যে আছে, কিন্তু প্রত্যেকেরই অ্যামাউন্ট মানে ইনকাম অ্যামাউন্টটা বেশ ভ্যারি করছে। এরকম নয় যে খুব সবার স্ট্যাটিক ইনকাম, স্ট্যাটিক ইনকাম হলে কিন্তু এই লাইনটা এরকম আসতো না, তখন সে এইরকম এসে এরকম ভাবে আসতো। এক্ষুনি আরেকটা ডায়াগ্রাম দেখাবো, সেটা দেখলেই বুঝতে পারবে। এখানে ভ্যারিয়েশন আছে, পভার্টি লাইনের নিচেও ইনকামের কিন্তু অনেক ভ্যারিয়েশন রয়েছে, এবং তার জন্য লাইনটা পভার্টি লাইন থেকে বেশ অনেকটা দূর দিয়ে যাচ্ছে। তাই জন্য এই যে লাল রেড যে কালার অংশটা রয়েছে এই অংশটা হলো পভার্টি গ্যাপ। পভার্টি গ্যাপ এখানে কিন্তু দেখা যাচ্ছে বেশ বেশি, কারণ ইনকামের ভ্যারিয়েশন রয়েছে। এরকম নয় যে সকলের পভার্টি লাইনের কাছাকাছি ইনকাম, পভার্টি লাইন থেকে অনেকটাই নিচে নিচে বাকিদের ইনকাম রয়েছে। এবার আরেকটা ডায়াগ্রাম দেখাচ্ছি, দেখো এইখানে কিন্তু পভার্টি গ্যাপটা অনেক কম, কারণ পভার্টি লাইনের কাছাকাছি ম্যাক্সিমামের ইনকাম, বাকিদের ইনকাম মানে খুব অল্পদের ইনকামই যেখানটা স্টিপ স্লোপ সেখানটা একটু ভ্যারিয়েশন আছে, বাকিরা কিন্তু পভার্টি লাইনের কাছাকাছি মোটামুটি ইনকাম করছে। তো এটাকে বলে পভার্টি গ্যাপ। তাহলে পভার্টি গ্যাপ বি যেটা, এই জায়গাটা আগেরটার থেকে একটু বেটার কন্ডিশন, আগেরটা কিন্তু খুবই খারাপ কন্ডিশন, আগেরটার থেকে সামান্য বেটার কন্ডিশন এই সেকেন্ড ইমেজ। আচ্ছা, পভার্টি সিভিয়ারিটি, ওই পভার্টি গ্যাপটা থেকেই পভার্টি সিভিয়ারিটি করা হয়। এখানে পভার্টি গ্যাপটাকে স্কোয়ার করে দেওয়া হয়, স্কোয়ার করে তার থেকে পভার্টি সিভিয়ারিটি ক্যালকুলেট করা হয়। তো আপাতত এই কটাই মেজার্স। আর এখানে আমি একটা দিয়ে রেখেছি পভার্টি গ্যাপ 2011 এ সমস্ত কান্ট্রিগুলো পভার্টি গ্যাপের স্ট্যাটাস কি ছিল, এটা ওয়ার্ল্ড ব্যাংকের সোর্স থেকে এটা করা। তো এটা তোমরা ইউজ করতে পারো। ইন্ডিয়াটা অ্যাটলিস্ট লিখতে পারো, নাইজেরিয়াটাও লিখতে পারো, যে নাইজেরিয়াটা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। তো এই ছিল আমাদের ওয়ার্ল্ডের মেজার্স অফ পভার্টি। এরপর আমি আসছি নেক্সট ভিডিওতে, মেজার্স অফ পভার্টি ইন দ্য ইন্ডিয়া। থ্যাংক ইউ।